চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। গত শিখন ফলগুলায় আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার বিভিন্ন শিখনফল 15টা শিখনফল নিয়ে আমরা আলোচনা করেছি। এর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ দক্ষতার বিভিন্ন প্রশ্ন, খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করেছি। গাণিতিক সমস্যা আমরা করেছি। আজকে আমরা পুরো অধ্যায়টার চুম্বক আলোচনা আমরা করব, যাতে তোমরা এট এ গ্ল্যান্স তোমরা এর পুরোটা বিষয় তোমাদের আয়ত্ত থাকে, তোমাদের মনে করতে পারো। আমরা দীর্ঘ সময় ধরে এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করেছি। এই চ্যাপ্টারের শিখনফলের সাথে সাথে এর কি কি তথ্য আমরা দিয়েছি, এর মোটামুটি বিষয়টা আমরা বলবো এখন। শিখনফল 1, এটা ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা। সনাতনী যে পদার্থবিজ্ঞান বা নিউটনের পদার্থবিজ্ঞান, ওখানে কিন্তু দৈর্ঘ্য, ভর, সময় এই রাশিগুলোকে স্থির বা ধ্রুব ধরা হয়েছিল। কিন্তু আমরা এখানে দেখব গতির কারণে কোনো ধ্রুব বা স্থির বা পরম রাশির অস্তিত্ব আমরা পাবো না। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণায় সুস্থির কোনো কিছু, অর্থাৎ অ্যাবসলিউট বা পরম কোনো কিছুর অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। এখানে দেখব গতির কারণে সবগুলো রাশি পরিবর্তন হয়ে যায়। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান, যার মূল রূপকার বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এবং তার হাত ধরে বিজ্ঞানী আইনস্টাইন এসেছেন, আলবার্ট আইনস্টাইন, ওনাদের ধারণা আমরা এখানে বর্ণনা করব। দ্বিতীয় শিখনফল ছিল শিখনফল 2 ছিল। এর মধ্যে কোনো গাণিতিক সমস্যা ছিল না, সূত্র ছিল না। জড় প্রসঙ্গ কাঠামো ও অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, দুটো কাঠামো যদি নেই আমরা, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে কাঠামোতে জড়তার সূত্র, অর্থাৎ পদার্থবিজ্ঞানের আমরা বলবো নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয়, তাদেরকে বলছে আমরা জড় প্রসঙ্গ কাঠামো। ধরো এই কাঠামো হচ্ছে অচল কাঠামো, এই কাঠামো হচ্ছে সচল কাঠামো বা গতিশীল কাঠামো। যদি এই কাঠামো সাপেক্ষে এই কাঠামো ভি বেগে গতিশীল এক অক্ষ বরাবর, তাহলে এই দুটো প্রসঙ্গ কাঠামোকে বলবো আমরা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো আর পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল হবে। আর এমন যদি হয় দুটা কাঠামো পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল না হয়ে এর মধ্যে ত্বরণ থাকে, তাহলে দুটো কাঠামোকে বলবো আমরা অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো আমরা 2 নম্বর শিখনফলে আলোচনা করেছিলাম। 3 নম্বর শিখনফল ছিল মাইকেলসন মল্লির পরীক্ষা। মাইকেলসন মল্লির পরীক্ষা, এর বর্ণনাটা আমরা করিনি। এই পরীক্ষা থেকে আমরা দেখেছি, আগে মনে করা হতো যেমন শব্দ তরঙ্গ চলার জন্য মাধ্যমের, জড় মাধ্যমের প্রয়োজন, ঠিক প্যারালেল কথাটা বিজ্ঞানীরা ভেবেছিলেন যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ চলবার জন্য মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটাকে বলা হয়েছিল ইথার মাধ্যম। মাইকেলসন মল্লি পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হয়েছে যে তাড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন নেই, যাকে ইথার মাধ্যম বলেছিল, ইথার মাধ্যমের প্রয়োজন নেই। অর্থাৎ মাইকেলসন মল্লি পরীক্ষায় প্রমাণিত হয়ে ইথারের অস্তিত্ব নেই, এটা প্রমাণিত হয়েছে। 4 নম্বর শিখনফল আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব। 4 নম্বর শিখনফল হচ্ছে
আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব। আমরা দেখবো এই তত্ত্বের স্বীকার্য দুটা তত্ত্ব, একটা হচ্ছে বিশেষ আপেক্ষিক তত্ত্ব আর একটা হচ্ছে সাধারণ আপেক্ষিক তত্ত্ব। আমরা সাধারণ আপেক্ষিক তত্ত্ব আলোচনা করিনি, বিশেষ আপেক্ষিক তত্ত্ব আলোচনা করেছি। বিশেষ আপেক্ষিক তত্ত্বের দুটো স্বীকার্য ছিল, স্বীকার্য 1, স্বীকার্য 2। স্বীকার্য 1 ছিল যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপে থাকে। আর দ্বিতীয় স্বীকার্য ছিল শূন্যস্থানে যে কোনো পর্যবেক্ষণের নিকট আলোকের বেগ ধ্রুব রাশি, যার মান আমরা পেয়েছি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই আলোকের বেগ ধ্রুব রাশি সকল জড় প্রসঙ্গ কাঠামোতে শূন্য মাধ্যমে। আর এটা ছিল যে কোনো একটা কাঠামোতে f সমান যদি ma হয়, আর একটা কাঠামোতে ধরো f প্রাইম সমান m প্রাইম a প্রাইম হবে, অর্থাৎ তার আকৃতি বা বিন্যাসটা একই রকম হবে, শুধু সংখ্যাগত একটু পরিবর্তন হতে পারে। প্রথম স্বীকার্য এটা বলেছে, দ্বিতীয় স্বীকার্য ঠিক এই বিষয়টা বলেছে। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব দুইটা স্বীকার্য দিয়ে যার বর্ণনা করা হয়েছে। এবং এই স্বীকার্য আপেক্ষিকতা একটা চরম অনেক গতিবেগ সম্পন্ন জায়গায় কাঠামোর অনেক গতিবেগ নিয়ে আলোচনা করছে, যার জন্য এই স্বীকার্য অবশ্যই আমরা মেনে চলবো। তারপরেই আমরা দেখব গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ, তারপর হচ্ছে রূপান্তর সমীকরণ। রূপান্তর সমীকরণ মানে ধরো এই কাঠামোতে কোন একটা বিন্দু যদি পি হয়, যার স্থানাঙ্ক xy z এবং t, এবং এই কাঠামোতে কোন এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি x প্রাইম y প্রাইম z প্রাইম t প্রাইম হয়, তাহলে এই দুটো স্থানাঙ্কের এই দুটা কাঠামোর স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক যে সমীকরণ রচনা করবে তাদেরকে বলবো আমরা রূপান্তর সমীকরণ। বিজ্ঞানী গ্যালিলিও প্রথম এই রূপান্তর সমীকরণ বর্ণনা করেছিলেন বিদায় প্রথম রূপান্তর সমীকরণটাকে বলে গ্যালিলিও রূপান্তর সমীকরণ। আমরা পড়েছি যে গ্যালিলিও যে রূপান্তর সমীকরণ, ম্যাথটা আমি সাথে সাথে লিখে দিচ্ছি শিকন বলের সাথে, কারণ শিকন বলের সাথে তোমরা দেখে নেবে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পর্কিত প্রশ্নগুলো। এই গ্যালিলিও রূপান্তর সমীকরণটা ছিল x প্রাইম সমান x মাইনাস ভিটি, y প্রাইম সমান y, z প্রাইম সমান z, t প্রাইম সমান t। এবং বিপরীত গ্যালিলিও রূপান্তর সমীকরণ ছিল, রূপান্তর সমীকরণটা ছিল x সমান x প্রাইম প্লাস vt প্রাইম, y ইজ ইকুয়াল টু y প্রাইম, z ইজ ইকুয়াল টু z প্রাইম, t ইজ ইকুয়াল টু t প্রাইম। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে গ্যালিলিও রূপান্তর সমীকরণ ব্যর্থ হয়েছে, কারণ গ্যালিলিও রূপান্তর সমীকরণ মেলে কোনো ভৌত প্রক্রিয়ার যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখি যে আপেক্ষিকতার যে স্বীকার্য দুটা সঠিক হয় না, ভুল হয়ে যায়। আমরা আগেই বলেছি আপেক্ষিকতার তত্ত্ব আলোচনা করতে গেলে স্বীকার্য দুইটাকে অবশ্যই অব্যক্ত রাখতে হবে, কিন্তু গ্যালিলিও রূপান্তর সমীকরণ যখন ব্যবহার করা হয় কোনো সিস্টেমে, তখন দেখি যে স্বীকার্য দুটা ভুল হয়ে যায়। তাহলে আমরা সংশোধন করব গ্যালিলিও রূপান্তর সমীকরণে, এবং এখানে একটা ধ্রুব রাশির বিষয় থাকবে। এটাকে যদি আমরা লরেন্জ রূপান্তর সমীকরণ এবং বিপরীত লরেন্জ রূপান্তর সমীকরণ কেমন হবে, x সমান x মাইনাস ভিটি বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইটাও ঠিক এরকম, x সমান x প্রাইম প্লাস ভিটি প্রাইম রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, y প্রাইম ইজ ইকুয়াল টু y, z প্রাইম ইজ ইকুয়াল টু z, t প্রাইম ইজ ইকুয়াল টু t। এখানে y is equal to y prime, z is equal to z prime, t is equal to t prime plus vx prime by c square root over of 1 minus v square by c square। এই হচ্ছে দুইটা রূপান্তর সমীকরণ। এবং এই যে ধ্রুব রাশি মাল্টিপ্লায়ার, এটা দিয়ে এইটা আনবার কারণেই আমরা দেখবো যে দুইটা রূপান্তর সমীকরণ আপেক্ষিকতার স্বীকার্যকে মেনে চলবে। তাহলে 5 নম্বর যে শিকনফল সেটা হচ্ছে গ্যালিলিও এবং লরেন্জ রূপান্তর সমীকরণ। 6 নম্বর শিকনফল 5 নম্বর শিকনফলের সাথে সম্পর্কিত।
6 নম্বর শিখন ফল আমাদের বলছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে, অর্থাৎ লরেন্ট রূপান্তর সমীকরণ থেকে আমরা দেখব আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন এবং ভর বৃদ্ধিকরণ, এই তিনটা ধারণা আমরা পাবো। কি লিখবো আমরা? যে 5 নম্বর শিখন ফলে যা পেয়েছি তার প্রয়োগ আমরা শিখন ফল 6 এসে আমরা বর্ণনা করব কি দৈর্ঘ্য সংকোচন। ওখান থেকে দেখব L সমান L নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, যেখানে ভি হচ্ছে কাঠামোর বেগ, সি আলোকের বেগ। যদি স্থির কাঠামোতে দৈর্ঘ্য L নট বা L0 হয়, গতিশীল কাঠামোতে যদি কোনো দণ্ডের দৈর্ঘ্য L হয়, তাহলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা হবে এটা, যাকে বলবো আমরা দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ স্থির অবস্থায় দৈর্ঘ্যটাই সর্বোচ্চ, গতির কারণে দৈর্ঘ্য কমে যাবে, এবং এই সংকোচনটাকে লরেন্স ফিটজারাল্ড সংকোচন বা দৈর্ঘ্য সংকোচন বলা হয়। আর কাল দীর্ঘায়নটা কি? ধরো আমরা কাল মাপছি স্থির কাঠামোতে এবং গতিশীল কাঠামোতে। আমরা দেখব গতিশীল কাঠামোর সময় ব্যবধান স্থির কাঠামো সময় ব্যবধান থেকে একটু বেশি হবে। এই প্রভাবটাকে কিন্তু কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ বলা হয়। কাল দীর্ঘায়নের গাণিতিক সমীকরণটা হবে টি সমান টি নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, যেখানে টি নট হচ্ছে গতিশীল কাঠামোর সময় ব্যবধান, টি হচ্ছে স্থির কাঠামোর সময় ব্যবধান। একই কারণে ভর বৃদ্ধিকরণের গাণিতিক সমীকরণ হবে m সমান m নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, যেখানে m নট হচ্ছে স্থির কাঠামোর ভর, এই ভরটাই হচ্ছে সর্বনিম্ন ভর, গতিশীল কাঠামোর ভর হচ্ছে m সমান m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে 6 নম্বর শিখন ফলে আমরা এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং গাণিতিক সমস্যা করেছি, এবং সৃজনশীল প্রশ্নে এই শিখন ফলটা খুবই গুরুত্ব বহন করে। 7 নম্বর শিখন ফল আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ। 7 নম্বর শিখন ফল আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। ভর শক্তি সমীকরণ অর্থাৎ ভর শক্তির মধ্যে সম্পর্ক আমরা এখান থেকে দেখেছি E সমান হচ্ছে mc স্কয়ার। আর মোট শক্তি যদি E হয়, কোনো বস্তুর ভর যদি m হয়, c আলোকের বেগ হয়, তাহলে E সমান হচ্ছে mc স্কয়ার। এইখানে আমরা গতি শক্তি পেয়েছিলাম E কে সমান m মাইনাস m নট c স্কয়ার, যেখানে m নট স্থির ভর, m গতিশীল ভর, এবং স্থির ভর শক্তি E নট পেয়েছিলাম m নট c স্কয়ার, এবং মোট শক্তি E সমান ছিল E কে প্লাস E নট সমান mc স্কয়ার। এর লক্ষণীয় বিষয় m সমান হবে m নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এবং ধরো 1 কেজি ভরকে যদি শক্তিতে পরিণত করি তাহলে কত শক্তি হবে জুলে পাবো আমরা, ইলেকট্রন ভোল্টে নিতে পারবো, মেগা ইলেকট্রন ভোল্টে নিতে পারবো। এগুলো আমরা গাণিতিক সমস্যা করেছি। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ বিখ্যাত সমীকরণ। আমরা অর্থাৎ ভরকে যদি আলোকের গতি দেয়া হয়, ভরকে যদি অনেক গতি দেওয়া হয়, তাহলে ভর আর ভর থাকে না, ভর শক্তি হয়ে শক্তিতে পরিণত হয়ে যায়। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণে এই কথাটাই বলা হয়েছে, যেটা শিখন ফল 7 আলোচনা করা হয়েছে। শিখন ফল 8। শিখন ফল 8 হচ্ছে মৌলিক বল। মৌলিক বল সমূহের ধারণা আমরা জানি। মৌলিক বল সমূহের ধারণা কয়টা মৌলিক বল আমরা দেখেছি? 4টা মৌলিক বল আছে। একটা মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এগুলা কখন কোনটা কত সালে এসেছে, তারপর এর পরিপ্রেক্ষিত কি আমরা বিস্তারিত আলোচনা করেছি না। পরে সবশেষে অর্থাৎ মৌলিক বল ছিল 4টা। একটা ছিল মহাকর্ষ বল, তারপর তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, এবং ছিল দুর্বল নিউক্লিয় বল। এবং এদের আপেক্ষিক সবলতা কেমন, তাদের রেঞ্জ বা পাল্লা কেমন, এগুলো আমরা আলোচনা করেছি।
তাড়িৎচুম্বক বল এবং সবল দুর্বল নিউক্লিয় বল মিলে তড়িৎ দুর্বল বল হয়েছে, যেটা একত্রিত করে বিজ্ঞানী ভিয়েনবার্গ, গ্লাসব এবং সালাম নোবেল পুরস্কার পেয়েছেন। আর বাকি সবগুলা বলের মধ্যে যে তত্ত্বের সাহায্যে এক করা হবে তাকে বলা হয়েছিল জিইউটি, গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি বা একীভূত ক্ষেত্র তত্ত্ব। এগুলো আমরা আলোচনা করেছিলাম। এর মৌলিক বলসমূহের ধারণার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। শিখন ফল 9 ছিল মহাকাশ ভ্রমণে এই যে কাল দীর্ঘায়ন টি সমান টি নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এবং দৈর্ঘ্য সংকোচন এল সমান এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই দুটোর আমরা প্রয়োগ আমরা করব মহাকাশ ভ্রমণে। এখানে টুইন প্যারাডক্স আমরা আলোচনা করেছিলাম। 10 নম্বর শিখন ফল কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যায়। কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যায় চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা বা তরঙ্গ তত্ত্বের ব্যর্থতার কথা বলবো আমরা। কৃষ্ণ বস্তু আর কালো বস্তু উত্তপ্তকর হলে তো সকল তাড়িৎচুম্বকীয় বিকিরণ ছেড়ে দেয়। এখানে প্লাঙ্ক সফল হয়েছেন, যার জন্য প্লাঙ্কের সূত্র সেটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা সমান 8 পাই hc ল্যামডা টু দি পাওয়ার -5 e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt -1। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, c আলোকের বেগ, k হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট। এবং প্লাঙ্ক কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যায় যে তত্ত্বটা আমরা দেখেছিলাম, যে চিত্রটা দেখেছিলাম ই ল্যামডা এবং ল্যামডার, এবং এটা ব্যাখ্যা করতে গিয়ে দুজন বিজ্ঞানীর তত্ত্ব, চিরায়ত পদার্থবিজ্ঞানের তত্ত্ব, একটা হচ্ছে বিজ্ঞানী ভিনের সূত্র ভিন ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, এবং বিজ্ঞানী র্যাডিজেন্স দুইজন ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলেন। ভিনের সূত্র ছিল ই ল্যামডা ডি ল্যামডা 8 পাই hc ল্যামডা টু দি পাওয়ার -5 e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt। উনি ব্যর্থ হয়েছিলেন, এবং র্যাডিজেন্স ই ল্যামডা ডি ল্যামডা সমান পেলেন 8 পাই kt বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। এই দু তত্ত্ব ব্যর্থ হলো। র্যাডিজেন্স দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পেরেছেন, ভিনের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পেরেছেন, কিন্তু প্লাঙ্ক এই সূত্র দিয়ে এবং কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে প্লাঙ্ক কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যা করতে পেরেছিলেন। তাহলে এই সূত্রগুলো আমাদের জানা লাগবে। তারপরেই আমরা দেখেছি যে এক্স রে উৎপাদন 11 নম্বর শিখন বলছিল এক্স রশ্মির উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করেছি। আমরা এখানে এক্স রশ্মির ধর্ম, ব্যবহার ইত্যাদি ইত্যাদি আলোচনা করেছি। যে গাণিতিক সূত্রটা ছিল সেটা ছিল ইভি সমান এইচএফ ম্যাক্স বা এসসি বাই ল্যামডা মিন। এখান থেকে আমরা ল্যামডা মিনের মানটা বের করতে পারি। ভি হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে আমরা বিভব দিয়েছিলাম, এটা কিন্তু গতিশক্তি, হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখানে এফ ম্যাক্স হচ্ছে নির্গত এক্স রশ্মির সর্বাধিক কম্পাঙ্ক, ল্যামডা মিন হচ্ছে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য। এই সূত্র প্রয়োগে আমরা এক্স রশ্মির যে কোনো সমস্যা সমাধান করি। এবং এক্স রশ্মি আমরা দেখেছি একটা হচ্ছে কোমল এক্স রে আর একটা হচ্ছে কঠিন এক্স রে। অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যখন কম বিভব পার্থক্য প্রয়োগ করবো তখন যে এক্স রে হবে সেটা কোমল এক্স রে, আর যখন অধিক বিভব পার্থক্য প্রয়োগ করবো তাকে বলবো আমরা কঠিন এক্স রে। শিখন ফল 10-এ আমরা এটা আলোচনা করেছিলাম। শিখন ফল 11-তে আমরা এটা আলোচনা করেছি। শিখন ফল 11, শিখন ফল 12 এসে আমরা আলোচনা করেছি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ক্রিয়া। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ক্রিয়া
এক্স-রে আমরা দেখেছি খুব দ্রুত বেগে যখন ইলেকট্রন ধাতব পদার্থকে আঘাত করেছে তখন ধাতব পদার্থ থেকে অজার রশ্মি বেরিয়েছে, যেটা হচ্ছে এক্স রশ্মি। এই এক্স রশ্মি যখন আবার ধাতব পদার্থকে আঘাত করা হয় যথোপযুক্ত কম্পাঙ্কের এক্স রশ্মি, মানে এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, তখন দেখবো ধাতব পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স তাড়িৎচুম্বক বিকিরণ এর প্রভাবে বা আলোকের প্রভাবে ইলেকট্রন নির্গমনের যে প্রক্রিয়াটা তাকে বলবো আমরা ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া। এটা ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী আইনস্টাইন। তোমরা মনে রাখবে, আইনস্টাইন কিন্তু E=mc² এর জন্য নোবেল প্রাইজ পান নাই, উনি কিন্তু আইনস্টাইন ফটো তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য কিন্তু নোবেল পেয়েছেন। এবং এই গাণিতিক সমীকরণটা ছিল Hf সমান Hf নট প্লাস হাফ mv² বা স্বাভাবিক গতিশক্তি হাফ mv max স্কয়ার, বা এটাকে hc বাই ল্যামডা সমান hc বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কয়ার। এখানে অ্যাপ হচ্ছে আপতিত ফোটন বা আলোকের কম্পাঙ্ক, অ্যাপ হচ্ছে সূচন কম্পাঙ্ক। যে কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কে আলোক রশ্মি পড়লে তার থেকে ইলেকট্রন নির্গমন হবে না, এটাকে কার্য অপেক্ষক বলা হয়। তাহলে এই সমীকরণটা গুলো আমাদের মনে রাখতে হবে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ক্রিয়া। তারপর হচ্ছে বস্তু তরঙ্গ বা দা ব্রগলি তরঙ্গ। এখান থেকে আমরা দেখেছি দা ব্রগলি তরঙ্গ ল্যামডা সমান হচ্ছে h/p বা h/mv। h প্লাঙ্কের ধ্রুবক, p ভরবেগ, ভর ইনটু বেগ। এখান থেকে আমরা অনেক কিছু আলোচনা করেছি। 14 নম্বর শিখন ফল ছিল কম্পটন ক্রিয়া। এটা কি? এক্স-রে যখন ইলেকট্রন বা কার্বনের উপর আঘাত করে তখন আমরা দেখব আপতিত যে এক্স-রে তার তরঙ্গ দৈর্ঘ্য থেকে নির্গত এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে তাদের যে পার্থক্য, নির্গত এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত এক্স-রে যে তরঙ্গ দৈর্ঘ্য, যদি ডেল ল্যামডা হয় সেটা সমান হবে h/m0c * 1 - cos phi। phi হচ্ছে বিক্ষিপ্ত এক্স-রে বিক্ষেপণ কোণ, m0 ইলেকট্রনের ভর, h প্লাঙ্কের ধ্রুবক। এই কম্পটন ক্রিয়া দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করেছি এবং h/m0c0 কে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এবং 15 নম্বর শিখন ফলটা ছিল এটা হচ্ছে আপেক্ষিকতার যে আমরা বলবো ডেল এক্স ডেল পি। অর্থাৎ দুটো রাশি যদি আমরা পরিমাপ করতে যাই, দুটো রাশি কিন্তু খুব সুন্দরভাবে পরিমাপ করতে পারবো না। একটা খুব ভালোভাবে পরিমাপ করলে আরেকটা একটু মন্দভাবে পরিমাপ হবে। অর্থাৎ এখান থেকে হাইসেনবার্গের অনিশ্চয়তা সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা সমীকরণটা ছিল ডেল এক্স ডেল পি গ্রেটার ইকুয়াল h²/2 বা h/4π। এটাকে আমরা বিভিন্ন রূপে লেখা বলেছিলাম, ডেলি ডেল টি বা কৌণিক গতির ক্ষেত্রে আমরা বর্ণনা করতে পারবো। এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা দেখাতে পেরেছিলাম যে নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারে না। এই 15টা শিখন ফল পাশাপাশি আমি কিন্তু সূত্রগুলো লিখে দিলাম, তোমরা যেন একবার তাকালেই পুরো চ্যাপ্টারটা, পুরো অধ্যায়টা সম্পর্কে তোমরা ধারণা করে ফেলতে পারো। সৃজনশীল প্রশ্ন দিলাম না আমি, সৃজনশীল প্রশ্ন কিন্তু বইয়ে আছে। এবং তোমরা জেনে রাখবে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা সামনে আছে এবং অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 1 থেকে 6 অধ্যায়, যেখানে আমি আলোচনা করেছিলাম 2 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়। এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমি আলোচনা করেছি প্রথম যে অধ্যায় তাপগতিবিদ্যা এবং 8ম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমি প্রতিটা শিখন ফল ধরে আলোচনা করেছি। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং পেজে, কলেজের যে পেজ, এই পেজে তোমরা সাজেশনটাও পাবে তোমরা। তাহলে প্রতিটা ক্লাস তোমরা ভালো করে ফলো যদি করো এবং জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, সাবজেক্টিভ অবজেক্টিভ পুরো বিষয়টা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা কিন্তু দেখবে যে অর্ধবার্ষিক পরীক্ষা ভালো করতে পারবে। যে করোনার মহামারী চলছে, আমরা বর্তমান আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী ওনার যে নির্দেশনা দিচ্ছেন, এটা মেনেই কিন্তু আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে কিন্তু অনলাইন ক্লাসের যে
যেভাবে আহ্বান করেছেন আমাদেরকে, আমরা সেভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে নেওয়া হয়েছিল, লকডাউনের পরপরই তোমাদের কিন্তু পরীক্ষা আমরা নেব, অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা হবে। তারপর ধরো আমরা খুলে দেওয়া হলে আমরা তো পুরোপুরি আবার আমরা ক্লাসে ফিরে যাব। এর মধ্যে আমরা কিন্তু অনলাইন ক্লাসে পুরো সিলেবাসটাই আমরা পড়ে ফেলেছি। আর ক্লাসে আমরা দেখবে যে এগুলোর উপর পুনরালোচনা করব। তাহলে তোমরা ভালো করে প্রস্তুতিটা নাও, এবং ওয়েব পেজের থেকে তোমরা লক্ষ্য করো, ওখানে কিন্তু আমরা পরীক্ষার যে সাজেশনটা, সৃজনশীল প্রশ্ন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা দিয়ে দেবো। তোমরা এখান থেকে যেন প্রস্তুতি দিতে পারবো, আমরা কিন্তু দেখবে এগুলোর উপর আলোচনাও করবো পরবর্তীতে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।